হ্যালো 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 ওয়েলকাম সকলকে আমাদের ইমপ্রুভ এডুকেশন চ্যানেলে। তো আজকে জীবনবিজ্ঞানের আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ, তার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা প্রধানত কোষ চক্র বা সেল সাইকেলের আগের জিনিসগুলো আলোচনা করেছিলাম। যারা যারা সেই ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে বা কমেন্ট সেকশনে আমি পিন করে দেব। তো আজকে যেটা পড়ব সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতার একটা গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে সেল সাইকেল। আমি লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে সেল সাইকেল। এবং আমরা পড়ব সেটা হচ্ছে রিপ্রোডাকশন। তোমাদের রিপ্রোডাকশন পুরোটা নেই, কিছুটা আছে, সেটা আমি পড়িয়ে দেবো আজকে। ওকে, আশা করি বোঝা গেল। আর একটু ভিডিওটা হয়তো বা লেন্দি হতে পারে, আশা করি তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওর শেষে একটা খুব বড় অ্যানাউন্সমেন্ট রয়েছে, একটা স্কলারশিপের আমার তরফ থেকে। তো আমি সেটা শেষেই আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে সেল সাইকেল। আচ্ছা, সেল সাইকেল, সেল কি না? সেল বলতে আমরা যেটা বুঝি, আগের দিন আমি এটা বলেছিলাম আশা করি। সেল বলতে আমরা কি বুঝি? দ্য ইউনিট অফ লাইফ, অর্থাৎ আমাদের দেহ, আমাদের যে হাত, আমাদের পা, এগুলো বিভিন্ন একক নিয়ে গঠিত, এগুলোকে বলছি আমরা সেল। এবার আমরা ছোটোবেলা থেকে বড় হলাম, তাহলে নিশ্চয়ই এই ছোট থেকে বড় হওয়ার সময় আমাদের বৃদ্ধি ঘটেছে, আমরা বড় হয়েছি। সেটা কীভাবে বৃদ্ধি করেছে? আমরা তো আর পাম্প দিইনি, বা আমরা খাবার খেয়েছি, সেই খাবার থেকে পুষ্টিগুণ সংগ্রহ করেছি এবং আমাদের কোষ বিভাজন করেছি। কোষ বিভাজন করেই তবেই আমরা সেল ডিভিশন করেই আমরা আকারে বৃদ্ধি পেয়েছি। তাহলে এই যে সেল, এই যে ডিভিশন, এই ডিভিশনটাকে একটা চক্রাকার পদ্ধতিতে আলোচনা করা যেতে পারে। এটাকেই বলছে সেল সাইকেল। না কীরকম? না এরকম যেটা গোল আমি ছবি আঁকি, ঠিক আছে, এইটাকে যদি আমি ভাগ করি, তাহলে এখানে তিনটে জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে G1 দশা, এটা হচ্ছে S দশা, এটা হচ্ছে G2 দশা, এবং এখানে এটা ইন্টারফেজ। এখানে আবার চারটে ভাগ আছে, এখানেও চারটে ভাগ আছে। এটাকে বলছে ইন্টারফেজ দশা, ইন্টারফেজ দশা। তোমরা এই ভিডিওগুলো জাস্ট অ্যাজ এ পডকাস্টের মতো করে দেখবে, এবং যেটুকু আমি নোটস হিসেবে ব্যবহার করছি তোমরা সেটুকু দেখবে। এবং বইটাকে, তোমাদের কাছে যে বইটা থাকুক না কেন, ছায়া, সাঁতরা, প্রান্তিক, পারুল, তোমরা সেটাকে 2-3 বার পড়বে, আশা করি বুঝতে পারবে। যাই হোক, তো এই ইন্টারফেসকে আবার চারটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে অ্যানাফেজ, আর একটা হচ্ছে টেলোফেজ। তাহলে ইন্টারফেজকে চার ভাগ করা হয়। প্রথমে প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ, এবং তারপরে G1, S, G2। এগুলো হচ্ছে দশা, এবং এইটা পুরোটা নিয়ে আমাদের সেল সাইকেল পূর্ণ হয়। আশা করি এটা বোঝাতে পারলাম। এরপরে বেশ কিছু জিনিস আমি বলে দিচ্ছি, সেগুলো তোমরা মনে রাখবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল হলো। G1, S এবং G2 এইটাকে বলা হয় ইন্টারফেজ। সরি, আমার একটু গন্ডগোল হয়ে গেছিলো, সরি। আচ্ছা, এটা হচ্ছে এম ফেজ, এটা এম ফেজ, এটা ইন্টারফেজ নয়। এই যে G1, এই ইন্টারফেজ হচ্ছে G1, S অ্যান্ড G2, এই তিনটে হচ্ছে ইন্টারফেজ, এবং এটা হচ্ছে এম ফেজ, ঠিক আছে? ছোটো একটা ভুল হয়েছিল, তোমরা এটা আশা করি বুঝতে পারবে। যাই হোক,
তাহলে এইটা ছিল সেলের একটা ছোট্ট জিনিস। এবার যদি বলি যে কোষ চক্র জিনিসটা কি, না কোষ চক্র জিনিসটা হচ্ছে কোষ বিভাজনের নতুন কোষ সৃষ্টি থেকে পরবর্তী বিভাজন পর্যন্ত কোষের সংগঠনের ধারাবাহিক ছন্দবদ্ধ এবং চক্রাকার যে ঘটনা তাকে আমরা কোষ চক্র বলি। অর্থাৎ যদি আমরা কোনো একটা কাজ করি, কীরকম না ধরি আমরা সাইকেল চালাচ্ছি, কীভাবে সাইকেল চালাবো না আমরা প্রথমে সিটে বসবো, তারপর হ্যান্ডেলটা ধরবো, তারপর সাইকেলটা চালাবো। এই যে তিনটে স্টেপের পর আমাদের একটা কাজ কমপ্লিট হচ্ছে। ঠিক সেরকমভাবেই সেল ডিভিশন থেকে পুনরায় একটা সেল তৈরি, এই যে চক্র এটাকে বলছে সেল সাইকেল। আশা করি এই বেসিক জিনিসটুকু আমি বোঝাতে পারলাম। এরপরে বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগগুলো তোমাদের 11-এ যতটা খুব দরকার, মাধ্যমিক লেভেলেও অবশ্যই দরকার। আমি মোটামুটি পুরোটাই কভার করার চেষ্টা করব। আচ্ছা, এর আগে দুটো জিনিস আমাদের জেনে রাখা দরকার। একটা হচ্ছে জেনারেশন টাইম আর একটা হচ্ছে চেক পয়েন্ট। তাহলে কী বললাম, একটা হচ্ছে জেনারেশন টাইম, আর আরেকটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে চেক পয়েন্ট। এই দুটো খুব গুরুত্বপূর্ণ আমাদের সেল ডিভিশন শুরু করার আগে। না জেনারেশন টাইমটা কি, কোষ চক্রের সময় কালকে জেনারেশন টাইম বলা হয়। অর্থাৎ একটা কোষ সাইকেল শুরু থেকে শেষ পর্যন্ত সময়কাল সেটা জেনারেশন টাইম বলা হয়। ছোট্ট জিনিস, মানব দেহে আমাদের জেনারেশন টাইম হচ্ছে 24 ঘন্টা। আচ্ছা, কোষ চক্রে দুটো ভাগ বললাম, একটা ইন্টারফেজ একটা এম ফেজ। তাহলে মানব কোষ চক্রে যে সময়কাল 24 ঘন্টা, তার মধ্যে 23 ঘন্টা ইন্টারফেজ এবং 1 ঘন্টা এম ফেজ। তাহলে আমরা বুঝতে পারছি এম ফেজের যে সময়কাল তা অনেক কম, প্রায় 4 to 5%, কিন্তু ইন্টারফেজের সময়কালটা কিন্তু অনেক, প্রায় 95 to 96%। এরকমভাবে ইস্টেরও জানি, ইস্টের 90 মিনিট হয়ে থাকে। তাহলে এই জিনিসটা গেল হচ্ছে আমাদের জেনারেশন টাইম। এবার চেক পয়েন্ট। না চেক পয়েন্ট কি না, দেখবে আমরা যেমন বিভিন্ন এখন বর্তমানে ভোট হচ্ছে, তো ভোট হওয়ার সময় বিভিন্ন রকম আমাদের সিআরপিএফ, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী থাকে। ওরা কি করে, ওরা দেখে যে ভোট ঠিকঠাক হচ্ছে কিনা, কোনো ঝামেলা হচ্ছে কিনা সেরকম। অর্থাৎ ওটা ওদের কাজ। আমাদের কোষ চক্রেও তাই, যে কোষ ঠিকঠাকভাবে ডিভিশন হচ্ছে কিনা, কোষ চক্র সম্পূর্ণ হচ্ছে কিনা সেটা দেখে। তো এইগুলোকে বলা হচ্ছে চেক পয়েন্ট। সংজ্ঞা যদি বলা হয় তাহলে যে নজরদারি ব্যবস্থাপনা কোষ চক্রে কতগুলি জৈব রাসায়নিক সুইচ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কোষের চেক পয়েন্ট বলা হয়। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে অমুক জায়গাতে কোষ বিভাজন হচ্ছে না, তাহলে কী কারণ হতে পারে, তাহলে এই জায়গা থেকে আমরা একটা বলতে পারি যে সেখানে যে চেক পয়েন্টগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক কাজ করছে না। একটা প্রমিনেন্ট অ্যান্সার এটা, অবশ্যই ঠিক আছে। আচ্ছা, চেক পয়েন্ট তিন ধরনের চেক পয়েন্ট হয়। একটা হচ্ছে G1 চেক পয়েন্ট, একটা হচ্ছে G2 চেক পয়েন্ট, আর একটা হচ্ছে M চেক পয়েন্ট। তাহলে তিনটে চেক পয়েন্ট হয়, G1, G2 এবং M। এর সাথে কিন্তু ইন্টারফেসগুলো গোলাবে না, তাহলে তিনটে চেক পয়েন্ট হয়। আচ্ছা, G1 চেক পয়েন্টের কাজ কি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। G1 চেক পয়েন্ট দেখে যে কোষকে G1 থেকে S দশায় প্রবেশ করতে বা কোষটিকে G0 দশায় প্রবেশ করতে। G0 এটা কি এখন আমি কিছু বলিনি, এটা আমি নিয়ে আলোচনা করব। G0টা কি, তাহলে G1 চেক পয়েন্টের কাজই হচ্ছে G1 চেক পয়েন্ট কোষকে G1 থেকে S দশায় হয় প্রবেশ করায়, না হয় G0 দশায় প্রবেশ করায়। G2র কাজ কি, G2র কাজ হচ্ছে কোষ বিভাজন সঠিকভাবে হচ্ছে কিনা তার জন্য কোষ চক্রকে অপর একটি চেক পয়েন্ট হলো G2 চেক পয়েন্ট। এবং M চেক পয়েন্টের অবস্থান M দশাতেই হয় অবশ্যই, এবং এই চেক পয়েন্ট কোষ পরীক্ষা করে দেখে সিস্টার ক্রোমাটিড সমূহ সঠিকভাবে স্পিন্ডল মাইক্রোটিবিউল সঙ্গে যুক্ত হয়েছে কিনা। আচ্ছা, সিস্টার ক্রোমাটিড এই ওয়ার্ডটা আমি গত ক্লাসে বলেছি। সিস্টার ক্রোমাটিড বলতে সমস্ত অ্যাকচুয়ালি ক্রোমোজোমের যে ক্রোমাটিড
এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি, যারা যারা এখনও বুঝতে পারছো না তারা আগের ভিডিওটা আগে দেখো, তারপরে ভিডিওটা দেখো, ঠিক আছে? তো এম চেক পয়েন্টের কাজ এটা। আচ্ছা, এই চেক পয়েন্টের কাজগুলো হয়তো তোমাদের পরীক্ষা অতটা গুরুত্বপূর্ণ নয়, তাও জেনে রাখা ভালো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কিন্তু সমস্যায় পড়বে। তাহলে এই যে দশা বললাম, G1 দশা, S দশা, G2 দশা। আচ্ছা, এই যে দশা, এই দশাগুলোর কাজ কি, না এই দশায় কি হয়, তাহলে এই দশাগুলো আমরা কিন্তু জানতে পারি। এই দশাগুলোতে কি কাজ হয় ছোট্ট ছোটোভাবে জানবো আমি। সেটা হচ্ছে, আমি এখানে স্লাইড নিয়ে এসেছি যে G1 দশায় কী হয়, G2 দশায় কী হয় এবং S দশায় কী হয়। আমি স্লাইড নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে একটা কোষ বিভাজন, এটা তোমাদের বইয়ের ছবি, ছায়া বইয়ের। এখানে দেখো খুব ভালো করে দেওয়া আছে যে G1 দশায় কী হয় না, G1 দশায় ডিএনএ এর সংশ্লেষ হয়, অর্থাৎ ডিএনএর যে সংশ্লেষণের প্রস্তুতি সেটা হয়ে থাকে। আরএনএ ও প্রোটিন সংশ্লেষণ হয়, কোষ অঙ্গাণু দ্বিত্বকরণ ঘটে। আর এস দশায় জানবো ডিএনএ দ্বিত্বকরণ ঘটে এবং G2 দশায় কোষ বিভাজনের প্রস্তুতি ঘটে। এটা কিভাবে আমরা ছবির মাধ্যমে আমি বলে দিচ্ছি ব্যাপারটা, ছবির মাধ্যমে বলে দিচ্ছি আমি। দেখো, ধরো এটা G1 দশা, আমি তিনটে ভাগ করে নিই আগে। বেশ, এটা হচ্ছে G1 দশা, এটা হচ্ছে S দশা এবং এটা হচ্ছে G2 দশা। G1 দশায় এই রকম থাকে, এটা এখানে সেন্ট্রোমিয়ার করা থাকে, সেন্ট্রোমিয়ার থাকে দুটো, আর ডিএনএ থাকে কটা, ডিএনএ দুটো, সেন্ট্রোমিয়ার দুটো, ডিএনএ দুটো। এস দশায় কি হয়, সেন্ট্রোমিয়ার দুটোই থাকে কিন্তু ডিএনএ ডবল হয়ে যায়, যেটাকে বলা হয় দ্বিত্বকরণ ঘটে। কীরকম না, এই রকম, এরকম হয়, এইরকম, এইরকম হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার দুটোই থাকে বা ডিএনএ চারটে হয়ে যায়। আর G2 দশায় কী হয়, কোনো চেঞ্জ ঘটে না, G2 দশায় কোনো চেঞ্জ ঘটে না। কোনো চেঞ্জ ঘটে না। তাহলে এইটা হচ্ছে আমাদের G1, S এবং G2। এটা আশা করি এটা বোঝাতে পারলাম, এই যা অনেকে বুঝতে পারে না, আমি এটা আশা করি বোঝাতে পারলাম। আমি চেক পয়েন্ট বলে দিয়েছি, জেনারেশন টাইম বলে দিয়েছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে মাইটোসিস দশা, মাইটোসিস দশা, তার মাইটোসিস দশা বলবো, মাইটোসিস কোষ বিভাজনটা বলবো, যেখানে আমি চারটে ভাগ বলেছি। কী কী না, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো এইভাবে আমি ছক করে পড়ব। চলো, ঠিক আছে, এবার আমরা তাহলে পড়ব। আমরা এখানে সাজিয়ে নিয়েছি টাইমটা একটু বাঁচানোর জন্য এবং আরও ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য আমি একটু টাইম নিয়ে সাজিয়ে নিয়েছি। যাই হোক, তাহলে এখানে আমাদের চারটে ভাগ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই চারটে জিনিস খুব সুন্দরভাবে জানতে হবে। একটা কোষ যখন শুরু হচ্ছে সেই কোষের, দেখো জিনিসটা যে আমাদের এই জায়গাটা একটা কোষ, এই যে কোষের জায়গাটা আছে, কোষের জায়গাটার ক্ষেত্রে আমাদের এই যে বাইরের জায়গাটা, এইটাকে বলছে আমাদের কোষ পর্দা, এটাকে বলেনি, যাই হোক, এই যে ভেতরের জায়গা এইটাকে বলছে নিউক্লিয় পর্দা। এটা বিলুপ্তি ঘটে, প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে এবং ভিতরে যে ক্রোমাটিডগুলো রয়েছে, যেটা আমরা ক্রোমোজোমের স্ট্রাকচারে পড়েছিলাম, সেই ক্রোমাটিডগুলো কী হচ্ছে, ক্রোমাটিড থাকছে, এই মিডিলগুলোকে বলা হয় সেন্ট্রোমিয়ার।
এগুলো এক একটাকে বলে ক্রোমোজোম, এবং বাইরে এই যে দুটো ধারে থাকে সেটা হচ্ছে সেন্ট্রোজোম থাকে, এখানে সেন্ট্রোজোম থাকে এবং এইখানে নিউক্লিওলার বিলুপ্ত ঘটে, এখানে যে নিউক্লিওলার থাকে সেটা বিলুপ্ত ঘটে। তাহলে প্রোফেজ দশায় কী হয় না আমাদের এখানে আরেকটা হয়, সেটা হচ্ছে জল বিয়োজন ঘটে, জল H2O বিয়োজন করে যায়, H2O জলটা বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে প্রোফেজ দশায় H2O বেরিয়ে যাচ্ছে, নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটছে এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, এই তিনটে কাজ আমাদের ঘটে, ঠিক আছে, ওকে। এবার মেটাফেজ, তাহলে মেটাফেজ দশায় কী হয় না এই দশায় আমাদের যে সেন্ট্রোজোমটা থাকে, সেন্ট্রোজোমটা দুই দিকে চলে যায় এবং এই যে ক্রোমাটিডগুলো এই নিরক্ষীয় তলে অবস্থান করে এবং এদের মধ্যে ক্রোমোজোম বেন তন্তু গঠিত হয়। যদি প্রশ্ন হয় যে ক্রোমোজোমাল বেন তন্তু কোন দশায় গঠিত হয়, তাহলে সেটা হবে মেটাফেজ দশা। তাহলে প্রোফেজ দশার পর মেটাফেজ দশায় কী হয় না সেন্ট্রোজোমগুলো দুই মেরুর দিকে গমন করে এবং ক্রোমাটিডগুলো নিরক্ষীয় তল বরাবর অবস্থান করে এবং সেন্ট্রোজোম ও ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ার, এইগুলো তো সেন্ট্রোমিয়ার, এইগুলো সেন্ট্রোমিয়ারের সঙ্গে একটা তন্তু গঠিত হয়, সেটাকে বলে ক্রোমোজোমাল তন্তু। এছাড়াও নিরবিচ্ছিন্ন বেম তন্তু দেখা যায় এবং এইগুলো যে রেগুলো বেরিয়ে আসে, এই রেগুলোকে বলছে অ্যাস্ট্রাল রশ্মি, এই রেগুলোকে বলা হচ্ছে আমাদের অ্যাস্ট্রাল রশ্মি। এবার আমাদের আসছে হচ্ছে অ্যানাফেজ দশায় কী হয়, এই যে ক্রোমোজোমগুলো আছে না সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার পুরো ভেঙে যায়, সেন্ট্রোমিয়ারটা ভেঙে গিয়ে আমাদের এই জায়গাটা তৈরি করে, অর্থাৎ দুটো এ ওইদিকে চলে যায়, এদিকে চলে যায়, ওদিকে চলে যায়, এইটাই হয়, আর সেরকম কিছু হয় না। এবং তাদের মধ্যে একটা তন্তু গঠিত হয়, সেটাকে বলা যায় ইন্টারজোনাল তন্তু, দুটো সেন্ট্রোমিয়ারের মধ্যে। এরপরে কি হয় না এইটা ওদিকে চলে গেলো, এটা এদিকে চলে গেল, দিয়ে এবার দুটো কোষই বিভিন্ন হয়ে যায় এবং এইটা কোষটা বিভাজন হয়ে যায়, যার ফলে অপত্য নিউক্লিয়াস পুনর্গঠন ঘটে এবং অপত্য নিউক্লিওলাসেরও পুনর্গঠন ঘটে। আবার অর্থাৎ প্রোফেজ দশা যেগুলো আমাদের বিলুপ্তি ঘটেছিল সেগুলো আবার চলে আসে আমাদের টেলোফেজ দশায়, চলে আসে। তাহলে প্রোফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা, টেলোফেজ দশা। প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে, আমাদের নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে এবং জল বিয়োজন ঘটে। মেটাফেজ দশায় কী হয়, সেন্ট্রোজোমগুলো দুই পাশে চলে যায় মেরুতে, ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিডগুলো নিরক্ষীয় তলে অবস্থান করে এবং নিরবিচ্ছিন্ন তন্তু অ্যাস্ট্রাল রশ্মি গঠিত হয় এবং ক্রোমোজোমাল বেমতন্তু গঠিত হয়। অ্যানাফেজ দশায় কী হয়, দুটো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার ভাঙন ঘটে এবং কী হয় ইন্টারজোনাল তন্তু গঠিত হয় এবং টেলোফেজে কী ঘটে, দুটো কোষ আলাদা হয়ে যায় এবং একটা থেকে দুটো কোষ তৈরি হয়ে যায়। তাহলে এইটা হলো আমাদের মাইটোসিস, কোষ বিভাজন, এই পুরোটা হচ্ছে আমাদের মাইটোসিস। এটা পুরোটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। আশা করি এটা বোঝা গেল। মাইটোসিস কোষ বিভাজনের পরে তোমাদের বইয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের টেক্সট বইয়ে ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনেসিস বিভিন্ন ভাগ আছে। অ্যাকচুয়ালি এগুলো একটু জটিল করা, আর কিছুই নয় না। ক্যারিওকাইনোসিস হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আমি দুটোকে একসঙ্গে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখানে বেশ কিছু টার্ম মনে রাখতে হবে, যেটা হচ্ছে স্পাইরিলাইজেশন কখন ঘটে না প্রোফেজ দশায় ঘটে, অর্থাৎ ওই যে তন্তুগুলো ক্রোমোজোম গঠন করে, ওই তন্তুগুলো ছেড়ে যায়, জল বিয়োজন করে তন্তুগুলো ছেড়ে যায়, ওটাকেই বলছে অ্যাকচুয়ালি স্পাইরিলাইজেশন। এবং ডিস্পাইরিলাইজেশন ঘটে আমাদের টেলোফেজ দশায়, অর্থাৎ সেগুলো আবার যুক্ত হয়ে যায়, এই যে এইগুলো থাকে এইগুলোকে বলছে ডিস্পাইরিলাইজেশন বলা হয়। আচ্ছা, আর উদ্ভিদে যেগুলো টেক্সট বইতে পড়েও অতটা গুরুত্বপূর্ণ নয়, মিওসিসটাও তাই অতটাও গুরুত্বপূর্ণ নয়, ওটা বই থেকে পড়ে নেবে। এবার যেটা চলে আসে, তাহলে এই জায়গাটা কমপ্লিট, কোষ বিভাজন এবং কোষ চক্রর জায়গাটা ফুল কমপ্লিট। নেক্সট টপিক হচ্ছে জনন। জননের ক্ষেত্রে আমি পুরো নোটস নিয়ে এসেছি, ডিটেলস নোটস, এগুলো তোমরা পড়বে এবং টেক্সট বইটা বেসিস করে পড়বে। আমি এই যে জনন পার্টটা, এটা খুব ইজি একটা পার্ট, যার ফলে আমি এটাকে
একটু ফাস্ট পড়াবো, না হলে ভিডিওটা অনেক বোর হয়ে যাবে। তো তার জন্য আমি একটু ফাস্ট পড়াবো, তোমরা জাস্ট এটাকে শুনবে এবং টেক্সট বইটা পড়বে, আশা করি বুঝবে। এবং আমি যে শর্ট নোটসটা প্রোভাইড করছি সেটা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। জনন কি না, জনন হচ্ছে রিপ্রোডাকশন। রি মানে হচ্ছে এগেন, প্রোডাকশন মানে হচ্ছে টু প্রডিউস, অর্থাৎ আবার তৈরি, অর্থাৎ মাতৃ জনিত্রী থেকে অপত্যের সৃষ্টি হওয়াকে বলা হচ্ছে জনন। জননের প্রয়োজনীয়তা কি না, প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য সংখ্যা বৃদ্ধি, বংশগত বাস্তুতান্ত্রিক ভারসাম্য, প্রকরণ সৃষ্টি, অভিব্যক্তি, এই কটা কারণের জন্য জননের প্রয়োজনীয়তা দরকার। জননের প্রয়োজনীয়তা প্রশ্নস্তরে 2 নম্বরের উত্তর হবে প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য, সংখ্যা বৃদ্ধির জন্য, বংশগতির জন্য, বাস্তুতন্ত্রের ভারসাম্যের জন্য, প্রকরণ সৃষ্টি, অভিব্যক্তির জন্য। জনন কয় প্রকার হতে পারে? অযৌন জনন হতে পারে, যৌন জনন হতে পারে, প্রধানত এই দুটোই। এছাড়াও অঙ্গজনন, এটা এক্সট্রা রয়েছে। তো নর্মালি অযৌন জনন অর্থাৎ যৌন জনন এবং অযৌন যৌনের মধ্যে পার্থক্য কী না, যৌনের ক্ষেত্রে স্ত্রী পুরুষ উভয় দরকার হয় এবং এটা একটা উন্নতর প্রক্রিয়া, কিন্তু অযৌনের ক্ষেত্রে গ্যামেট ছাড়া দেহকোষ বা রেণুর মাধ্যমে হয়ে থাকে, এটা একটা নিম্নতর প্রক্রিয়া। আর অঙ্গজ জনন হচ্ছে একটু অন্য টাইপের একটা বিক্রিয়া, অঙ্গজনন অন্য টাইপের একটা বিক্রিয়া। ঠিক আছে, এবার জনন। তাহলে জননের ক্ষেত্রে জনন একটা হচ্ছে অযৌন জনন, একটা যৌন জনন, একটা অঙ্গজনন। অযৌন জনন হচ্ছে এই প্রকার জনন প্রক্রিয়া গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত জীবের দেহকোষে বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্যজীব সৃষ্টি হয়ে যায়। এবং যৌন জননের ক্ষেত্রে দুটি ভিন্ন জননকোষ স্ত্রী এবং পুরুষ মিলনের মাধ্যমে সংগঠিত হয়। আমাদের যৌন জনন আমাদের মানব তারপর বিভিন্ন পশু, কুকুর, গরু, ছাগল, এগুলো হচ্ছে যৌন জনন। আর অযৌন কোরাকদগমে দেখা যায়, ইস্টে দেখা যায়। ঠিক আছে, আর অঙ্গজনন কি না, আমরা একটা গাছ কলম করি না, কলম গাছ, ওইগুলো হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জননটা আমি আলাদা করে একটা সেপারেট 10-15 মিনিটের ভিডিও করে ডিটেলসে বোঝাবো, আমি একটু স্কিপ করবো। এটা আমি পরবর্তী 10-15 মিনিটের একটা ভিডিওতে ডিটেলসে বুঝিয়ে দেবো। তো আজকে যেটা আলোচনা হবে সেটা অযৌন জনন এবং যৌন জনন। ঠিক আছে, যাই হোক, অযৌন জননটা কি না, অযৌন জনন হচ্ছে অ্যামিবার দ্বিবিভাজন ও বহুবিভাজন। দ্বিবিভাজন বলতে ডাম্বেল আকৃতি হয়ে থাকে, নিউক্লিয়াসটা বিভাজন এবং সাইটোপ্লাজম বিভাজন ঘটে। বহুবিভাজন বলতে প্রতিকূল পরিবেশে সিস্ট প্রাচীর অসংখ্য ক্ষুদ্র স্পোর গঠিত হয়, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং বহুবিভাজন হচ্ছে প্রতিকূল পরিবেশে সিস্ট প্রাচীর অসংখ্য ক্ষুদ্র স্পোর গঠিত হয়। প্লাজমোডিয়ামে বহুবিভাজন হচ্ছে মানুষের আরবিসিতে সাইজন ঘটে, ট্রাইফ্টোফোজয়ে সাইজন এবং মরিজয় তৈরি হয়। আচ্ছা, অযৌন জনন বিভিন্ন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোরাকদগম, একটা হচ্ছে খণ্ডীভবন, একটা হচ্ছে পুনরুৎপাদন। না কোরাকদগমটা কী হয় না, কোরাকদগমটা আমাদের এই যে একটা রয়েছে, এই জায়গাটা রয়েছে, তো এই জায়গাটা রয়েছে, এই জায়গাটার এইটা আবার একটা তৈরি হলো। এটা তৈরি হওয়ার ফলে কী হলো, এটা তৈরি হওয়ার ফলে একটা এই জায়গাটা বিচ্ছিন্ন হয়ে গেল এবং নতুন তৈরি হলো। এই পদ্ধতিকে বলে কোরাকদগম। অ্যাকচুয়ালি পদ্ধতি দরকার নেই, ওই উদাহরণও দরকার। কোরাকদগম করে কে না, ইস্ট করে, হাইড্রা করে। খণ্ডীভবন কে করে, স্পাইরোগাইরা করে। পুনরুৎপাদন কে করে, প্ল্যানেরিয়া করে, মরফ্যালাক্সিস করে এবং এপিমরফেসিস করে। এইগুলো হচ্ছে পদ্ধতি বা জিনিস। এগুলো টেক্সট বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি তার জন্য এগুলো বোঝাচ্ছি না, কারণ এগুলো একদম ঝাড়া মুখস্থ করে লাভ নেই, জাস্ট উদাহরণ, একটা করে পদ্ধতি, উদাহরণ পদ্ধতি। আচ্ছা, গেল। তাহলে এই যে অযৌন জনন এবং যৌন জনন, এই ব্যাপারটা তোমাদের মেনলি এটা নেই এখানে, তোমাদের যৌন জনন এবং অযৌন জননটা সেইভাবে দেওয়া নেই, তো আমি এটা বলে দিলাম। অযৌন জননটা অ্যাকচুয়ালি দেওয়া আছে। যৌন জননের ক্ষেত্রে বিশেষ কিছু দরকার হয় না, এইটুকু জানতে হবে যে যৌন জননের আমাদের একটা উন্নতর পদ্ধতি, এক্ষেত্রে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট দুটোই প্রয়োজন হয়। আর জননের যে গুরুত্ব, যে অস্তিত্ব রক্ষার জন্য, ধারাবাহিকতা অটুট রাখার জন্য, জীবজগতে ভারসাম্য রক্ষার জন্য এবং জীব অভিব্যক্তির জন্য এটা প্রয়োজন, বাস এইটুকুই। আর আমাদের অযৌন জননের যে ভাগগুলো বললাম, আমাদের প্রথমত রয়েছে কোরাকদগম রয়েছে, খণ্ডীভবন রয়েছে এবং পুনরুৎপাদন রয়েছে। এই 3টি উদাহরণ দরকার আছে। এছাড়াও রেণু উৎপাদন রয়েছে, যেটার উদাহরণ হচ্ছে ছত্রাক, মস, ফান। এবং বিভাজন রয়েছে, যেটা উদাহরণ হচ্ছে আমাদের বহুবিভাজন বা দ্বিবিভাজন, যেটা বললামই, সেটা হচ্ছে অ্যামিবা। এই কটা।
আর অঙ্গজ বংশবিস্তারটা আমি পরের দিন করে দেবো। এটা 10-15 মিনিট একটা আলাদা ভিডিওতে আমি ডিটেলসে করাবো এটা। আজকে যেটা জননটা আমি করালাম খুব স্পিডে, যেহেতু খুব ইজি একটা টপিক তাই আমি স্পিডে করালাম, বাট অঙ্গজননটা আমি ডিটেলসে করাবো। আর এটা একটা এক্সট্রা। আর এর পরের দিন সপুষ্পক উদ্ভিদের যৌনজননটা আর বাকি যে পোর্শন আছে সেটা করিয়ে দিয়ে চ্যাপ্টারটা শেষ করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, তোমাদের যেটা একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তো সেটা হচ্ছে আমার কাছ থেকে 999 টাকার একটা গিভ অ্যাওয়ে পাচ্ছ, যেটা সম্পূর্ণ ফ্রি এবং এখানে কোনো রকম স্ক্যাম বা কিছুর বিষয় নেই, কারণ এটা আমি পুরোপুরি নিজের তরফ থেকে তোমাদেরকে দিচ্ছি অ্যাজ এ গিফট, নববর্ষের গিফট। তো এর জন্য বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেটা আমি খুব তাড়াতাড়ি একটা ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেবো কীভাবে তোমরা পাবে, কে পাবে, তো সমস্ত বিষয়টা আমি বলে দেবো। আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো রকম স্ক্যামের বিষয় নেই, এটা একটা রুলস বা একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা পূরণ করলে তোমরা সকলে পেতে পারো। তো তার জন্য আমি ছোট্ট একটা ভিডিও আনবো এবং এটা আমার তরফ থেকে তোমাদের জন্য নববর্ষের গিফট। আমি ভাবলাম এটা একটু বলে রাখি, ঠিক আছে? তো তোমরা এটা বিভিন্ন তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও ভিডিওটা, এবং ভিডিওতে কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো আর শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপাতত থ্যাংক ইউ সকলকে, বেস্ট অফ লাক, তোমরা ভালো করে পড়াশোনা করো, থ্যাংক ইউ, বাই।